তরঙ্গ জিনিসটা কি জিনিস আমি তোমাকে বোঝানোর আগে আগে তোমাকে আমি দেখাই যে এটা আমাদের রিয়েল লাইফের সাথে কত বেশি কানেক্টেড একটা জিনিস। তুমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে জাগো, তারপর আবার রাতের বেলা ঘুমাইতে যাও। মোটামুটি অর্ধেক বেলা তুমি কাজের মধ্যে ব্যস্ত থাকো, বাকি অর্ধেক বেলা তুমি রেস্ট করো, ইনক্লুডিং ঘুম। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কাজ, 12 ঘন্টা রেস্ট। এই 12 ঘন্টা যে তুমি কাজ করো, এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সময়ের সাথে সাথে আমরা আমরা যদি এভাবে চিন্তা করি, সময়ের সাথে সাথে একদম সকালবেলা ঘুম থেকে জাগলাম, পুরোপুরি জাগি নাই, একটু 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 করে জাগা শুরু করলাম, একটু একটু করে জাগা শুরু করলাম, দেন পুরোপুরি জাগলাম, একদম পুরোপুরি জাগ না, দেন আবার টায়ার্ড হতে শুরু করলাম, টায়ার্ড হতে শুরু করলাম, টায়ার্ড হতে শুরু করলাম, দেন আমরা এখানে গিয়ে আবার রেস্ট নেওয়া শুরু করলাম। ঠিক আছে, দেন আবার রেস্ট নেওয়ার ব্যাপারটা যে শুরু হয়েছে, একটু একটু রেস্ট হয়েছে, একটা মোমেন্ট পর আমরা রেস্ট নেওয়ার একদম রিল্যাক্সেশনের একদম পিকে পৌঁছায়। দেন আস্তে আস্তে সেই রিল্যাক্সেশনের যে মোমেন্টটা, এটা আবার কমতে থাকে, আমরা আবার কমপ্লিটলি জেগে উঠি। এই যে দেখো, এই যে কিছু একটা তৈরি হইল, কিছু একটা দিয়ে আমরা সারাদিন কি করি না করি, হ্যাঁ, আমাদের আইডল টাইম বা আইডল টাইম ভার্সেস ওয়ার্ক টাইম, এইটাকে যে আমরা কম্পেয়ার করলাম, হ্যাঁ, বা রিপ্রেজেন্ট করলাম গ্রাফিক্যালি, কিছু একটা তৈরি হয়েছে। এখানে তরঙ্গ কানেক্টেড। তরঙ্গ হচ্ছে এমন একটা জিনিস, তোমাকে তো আমি ফিজিক্সের সংজ্ঞা দেবো সামনে। তরঙ্গকে অনেকভাবে ডিফাইন করা যায়, ওকে, ফিজিক্সে তরঙ্গের স্পেসিফিক ডেফিনিশন আছে। তরঙ্গ এমন একটা জিনিস যেটা কিছু একটার বৃদ্ধি এবং হ্রাসকে পিরিয়ডিক্যালি সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারে। এটা কিন্তু তরঙ্গের ফিজিক্সে কিন্তু তরঙ্গের সঙ্গে এরকম কিছু না, আরও স্পেসিফিক কিছু। বাট তরঙ্গটাকে এভাবে আমরা অনুভব করতে পারি, আমাদের সাথে রিলেট করতে পারি। দেখো, তুমি এই যে 24 ঘন্টা যে দিন এবং যে রাত হয়, হ্যাঁ, এই ব্যাপারটাও তুমি এটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। কিভাবে? এই যে দিন হচ্ছে, এই যে এটা হচ্ছে একদম সকাল ভোরবেলা, ঠিক আছে, এই যে দিন হচ্ছে আলু বাড়তেছে একদম পিক, ঠিক আছে, একদম দুপুরবেলা একদম পিক, দেন আবার আলু কমতেছে একটা পর্যায়ে একদম আলু শূন্য, তারপর আলু শূন্য, তারপর অন্ধকার হচ্ছে পুরোপুরি অন্ধকার হয় নাই, একটা পর্যায়ে একদম অন্ধকারের পিক, দেন আবার অন্ধকারটা দূর হইতে হচ্ছে একটা পর্যায়ে অন্ধকার কমপ্লিটলি দূরে আবার আলো হওয়া শুরু হইলো। এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তুমি নদী কিংবা সমুদ্রে যে জিনিসটা দেখো, সেটাও কিন্তু ওয়েভ। সেটার সাথে আসলে নদী কিংবা সমুদ্রে আমরা যে ঢেউটা দেখি, হ্যাঁ, এই ঢেউটাকে ডিফাইন করতে গেলে ফিজিক্সের যেই তরঙ্গের সংজ্ঞা, সেটা অ্যাকচুয়ালি চলে আসে। তো আমরা ওইটার ইয়েতে যাব, তরঙ্গের আসল পরিচয়। আরও কত কিছুর সাথে তরঙ্গ জিনিসটা কানেক্টেড তুমি দেখো। এটা একটা ঘড়ি, ঠিক আছে, এটা হচ্ছে ঘড়ির সেকেন্ডের কাঁটা, ঠিক আছে। এটা কোত্থেকে যাত্রা শুরু করে ভাইয়া? এটা যাত্রা শুরু করে এখান থেকে, তাই না? এটাকে আমি এইখানে আঁকি, তাহলে আমি তোমাকে খুব ভালো করে এটা বুঝাইতে পারবো। দেখো, ঘড়ির কাঁটার সাথে ভাইয়া তরঙ্গ জিনিসটা খুব ওতপ্রোতভাবে জড়িত। ঘড়ির সেকেন্ডের কাঁটাটা যখন আমি এটা সমান সমান করে একটা বৃত্ত আঁকি, ওকে জাস্ট আমি একটু অনুভব করার চেষ্টা করি যে তরঙ্গ জিনিসটা যে মোটামুটি সব কিছুতেই তরঙ্গ ব্যাপারটা আছে। ওয়েভ, দেখো ঘড়ির সেকেন্ডের কাঁটা, এটা হচ্ছে ঘড়ির সেকেন্ডের কাঁটা, ওকে। এটা যখন একদম তার যাত্রা শুরু করে, তখন আমরা ধরতে পারি তার যাত্রা শুরুর জায়গাটা হচ্ছে এইখান থেকে, সে তখন এইখানে আছে। যখন সে যাচ্ছে অন্য একটা কালার নিয়ে, আবার যখন সে এখান থেকে যাত্রা শুরু করলো, এটা এখানে যখন সে যাওয়া শুরু করলো 4 ভাগের 1 ভাগ পথ যখন গেছে, তখন আমরা চিন্তা করতে পারি সে অ্যাকচুয়ালি এখানে আসলো, ঠিক আছে। দেন সে আরও যাচ্ছে, ঘড়ি কাঁটাটা ঘুরতেছে, সেকেন্ডের কাঁটাটা ঘুরতে ঘুরতে যখন এখানে আসলো, আমরা চিন্তা করতে পারি সে অ্যাকচুয়ালি
এখানে আসলো। আমরা দেন আরও চিন্তা করতে হবে, সে যখন এখান থেকে এখানে যাচ্ছে, তখন সে অ্যাকচুয়ালি কোথায় আসলো? সে অ্যাকচুয়ালি আসলো এখানে, দেন ঘুরতে যখন আবার আগের জায়গাতে চলে আসলো, সে অ্যাকচুয়ালি এখানে আসলো। এই যে দেখো এখানে যে জিনিসটা তৈরি হয়েছে, এটাকেও কিন্তু আমরা বলতে পারি তরঙ্গ, তাই না? এটাকে আমরা তরঙ্গ বলতে পারি। তার মানে তুমি আমাদের চারপাশের এরকম অসংখ্য সিনারিও পাবা যেখানে তরঙ্গকে কানেক্ট করা যায় বা যেটাকে তরঙ্গ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। দ্যাটস ওয়াই তরঙ্গ নিয়ে পড়াশোনা করা আমাদের জন্য কি ম্যান্ডেটরি, নেসেসারি, যদি আমরা চারপাশের প্রকৃতিটাকে ভালো করে বুঝতে চাই। আর ফিজিক্স কি করে? ফিজিক্সের কাজ কি? ফিজিক্সের কাজ হচ্ছে চারপাশের প্রকৃতিটাকে মাপ জোখের মাধ্যমে বুঝতে চেষ্টা করা। এই যে আরও একটা উদাহরণ দিতেই, এই যে তুমি যে আমার কথা শুনতে পাচ্ছ, মাইকের মধ্যে আমার কথা যাচ্ছে, এখান থেকে রিসিভারে যাচ্ছে, এটা ট্রান্সমিটার, রিসিভার, তারপর ফোনে যাচ্ছে, এখানে তরঙ্গ কানেক্টেড। কীভাবে কানেক্টেড? শব্দ তো কোনো মাধ্যম ছাড়া চলতে পারে না, শব্দটা যাচ্ছে বায়ু মাধ্যমে, এখান থেকে পাস করে ওই ট্রান্সমিটারে, আমার মুখ থেকে রিসিভারে যাচ্ছে, রিসিভার থেকে ট্রান্সমিটারে অ্যাকচুয়ালি অন্যভাবে যাচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে। তো দেখো শব্দ তরঙ্গ কিন্তু শুধু যে দেখতে হলে এরকম হয় তা না, বাট মেজরিটি% তরঙ্গই দেখতে এরকম হয়, ঠিক আছে? তো শব্দ, এই যে বাতাসে আমার মুখ থেকে শব্দটা এই যে মাইকে যাচ্ছে, এখানে কিন্তু যাচ্ছে সংকোচন, এই যে বাতাস যে মাধ্যমটা, এই মাধ্যমের কণাগুলোর সংকোচন প্রসারণের মাধ্যমে। কিভাবে? এভাবে যাচ্ছে, সংকোচন, তারপর আবার প্রসারণ। এটা হচ্ছে প্রসারণ, দেন সংকোচন, দেন আবার প্রসারণ, দেন আবার সংকোচন। তার মানে কি বুঝলা? এখানেও দেখো আপ ডাউন এরকম একটা ব্যাপার আছে। তরঙ্গ মানে আপ ডাউন এরকম একটা রিপিটেটিভ ব্যাপার থাকে, তাই না? সো শব্দের ক্ষেত্রেও দেখেন, তার মানে শব্দের সাথে তরঙ্গ জিনিসটা কানেক্টেড। আমরা যখন তরঙ্গ পড়তে যাব তখন আমাদের শব্দ পড়ে নেওয়াটাও উচিত হবে, তাই না? দ্যাটস ওয়াই আমরা এই দুইটা টপিককে একসাথে করছি। এবং এই অধ্যায়টাতে যেহেতু আমাদের চারপাশের পরিবেশটাকে ভালো মতো বোঝার জন্য, হ্যাঁ, তরঙ্গ জিনিসটাকে এটাও বুঝতে হয়, সাথে করে শব্দ যেহেতু তরঙ্গের সাথে কানেক্টেড, এবং শব্দকে যদি আমরা ভালো মতো বুঝতে পারি, চারপাশের পরিবেশটাকে ভালো করে বোঝা হয়, দ্যাটস ওয়াই আমরা শব্দটাও পড়ে ফেলবো। ওকে, সো এই হচ্ছে তরঙ্গ শব্দের ব্রিফ একটা পরিচয়, কেন এগুলো আমাদের পড়া উচিত এই পার্সপেক্টিভ থাকে। তো সবাইকে হালকিস্টানে স্বাগত এবং সবাইকে আসসালামু আলাইকুম। আসো আমরা শুরু করি। প্রতিটা ক্লাসের আগে আমি তোমাদেরকে বেশ কিছু নির্দেশনা দেই। এই ক্লাসে ডিটেলড কোনো নির্দেশনা দেব, শুধুমাত্র বলবো এটা একটা একাডেমিক ক্লাস। এই ক্লাসটা সবার আগে তুমি করবা এই অধ্যায়টার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। করলে তোমার মূল বইটা ভালো করে পড়া হয়ে যাবে, এই অধ্যায়ের সবগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। অন্তত বোর্ডে আসা এমসিকিউ সিকিউ সলভ করার জন্য তোমার যতটুকু প্রিপারেশন দরকার সেটা ভালো মতো কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমার উচিত হবে এই ক্লাসটা দেখার সাথে সাথে তোমার মূল বইটা রিডিং পড়া যাবে। তারপর তোমার উচিত হবে এখান থেকে এই ক্লাসটা দেখার সময় অবভিয়াসলি তুমি নোট নিবা, সূত্র খুঁজে কি পয়েন্ট, এগুলোর সব কিছু না। দেন তোমার উচিত হবে এই অধ্যায়টার উপর এই অধ্যায়ের উপর যে কটা বোর্ডের এমসিকিউ সিকিউ আছে সলভ করে ফেলা, তাহলে এই অধ্যায়ের উপর প্রিপারেশন তোমার কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করে দিই না? সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ, ওয়েভ সেন্সার। এই যে দেখো তরঙ্গ কি ভয়ঙ্কর রকমের একটা জিনিস, দেখে ভয় লাগতেছে। এটার ডেফিনেশন যদি দিতে যাই তাহলে আমরা ফিজিক্স অ্যাকচুয়ালি তরঙ্গ বলতে কি বোঝায় সেটা জানা হয়ে যাবে, আমরা তখন সামনে দেখবো। ওকে, তো এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলোই এখানে ওরা আবার
রিপিট করতেছে, তুমি অবভিয়াসলি পজ করে করে রিডিং পড়ে নিবা। ওকে, আমি রিডিং পড়বো না, আমি জাস্ট তোমাকে মুখে এক্সপ্লেইন করব। ওকে, আচ্ছা, তাহলে আমরা তরঙ্গ জিনিসটা কি এটা জানবো, সাথে তার বৈশিষ্ট্য আছে স্পেসিফিক, সেগুলো জানবো। তরঙ্গকে এক্সপ্লেইন করার জন্য তরঙ্গ সংশ্লিষ্ট বেশ কিছু রাশি আছে। রাশি মানে কি? এমন কিছু যেটা আমরা মাপতে পারি। তার মানে তরঙ্গ রিলেটেড অনেক কিছু আছে আমরা মাপতে পারি। দেখো তো ভাইয়া এবং আপু, দেখো আমরা চাইলে কি এই এখান থেকে এখান পর্যন্ত তরঙ্গটার দৈর্ঘ্য কত, এটা কি আমরা চাইলে মাপতে পারি না? তার মানে তরঙ্গ দৈর্ঘ্য মাপা যায়, তাই না? সো এরকম আরও অনেক জিনিসপত্র আছে। এখান থেকে এখানে এই টোটাল সার্কেলটুকু বা টোটাল সাইকেলটুকু কমপ্লিট হওয়ার জন্য একটা সার্টেন টাইম লাগছে, টাইমটাও কিন্তু মাপা যায়, তাই না? সো তরঙ্গ রিলেটেড অ্যাকচুয়ালি অনেক কিছুই মাপা যায়। সো ওই জিনিসপত্রগুলো মাপার মাধ্যমেই আমরা তরঙ্গকে বুঝি এবং তরঙ্গকে বোঝার মাধ্যমে আমরা চারপাশটাকে ভালো করে বুঝি। ওকে, সো ওইগুলো আমরা জানবো। তরঙ্গ সংশ্লিষ্ট রাশিসমূহ খুবই ইম্পর্টেন্ট। সংজ্ঞা লাগে, সংজ্ঞা আছে, ম্যাথ আসে এখান থেকে। তরঙ্গ শব্দ, দেন আমরা চলে যাবো স্পেসিফিকভাবে শব্দ তরঙ্গের মধ্যে। শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য জানবো, শব্দ তরঙ্গের সাথে শব্দের সাথে কানেক্টেড একটা টপিক প্রতিধ্বনি সৃষ্টি, এটাতে চলে যাব। দৈনন্দিন জীবনের প্রতিধ্বনি কোথায় ব্যবহার করা লাগতে পারে আমরা ওইগুলোতে চলে যাব। কুয়ার গভীরতা নির্ণয় করা, দূরের পাহাড়ের দূরত্ব নির্ণয় করা, ঠিক আছে? দেন এই শব্দ যে সঞ্চালিত হয় তার একটা ব্যাগ আছে, এক এক সময় একটা সার্টেন দূরত্ব অতিক্রম করে, সেই শব্দের ব্যাগ, ঠিক আছে? শব্দের কম্পাঙ্ক বলে একটা জিনিস আছে, আর সাথে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের একটা ব্যাপার আছে। এগুলোর মাঝখানে ম্যাথমেটিক্যাল সম্পর্ক আছে। ডিটেলসে যখন সামনে গিয়ে বলবো তখন বুঝবা। জাস্ট মাথায় রাখো, এইগুলো হচ্ছে এই অধ্যায়ের প্রাণ, কি পয়েন্ট। এখান থেকেই বোর্ডে কোশ্চেনগুলো হয়, ঠিক আছে? শব্দের ব্যাগের পরিবর্তন, শব্দের ব্যাগের কিন্তু পরিবর্তন হয়, মাধ্যম টু মাধ্যমে চেঞ্জ হয়। বায়ু মাধ্যমে শব্দের ব্যাগ একটা, তরলে একটা, কঠিন আরেকটা। টেম্পারেচার বাড়া কমার সাথে কিন্তু শব্দের ব্যাগটা চেঞ্জ হয়। হ্যাঁ, শ্রাব্যতা সীমাও এদের ব্যবহার করতে পারে। দেন এখানে গেলো শব্দ তরঙ্গ নিয়ে ডিটেইলড আলোচনা। হ্যাঁ, এইবার শব্দ রিলেটেড, শব্দের সাথে আমাদের অভিজ্ঞতা কি, এগুলার রিলেটেড কথাবার্তা, যে একটা শব্দ আমাদের কানে কতটুকু তীব্র শোনাবে বা কতটুকু হালকা শোনাবে। হ্যাঁ, এগুলোর রিলেটেড ক্যালকুলেশন আর অ্যানালাইসিস। শ্রাব্যতার সীমা, এদের ব্যবহার, শব্দের পিচ ও তীক্ষ্ণতা, ঠিক আছে? অ্যান্ড এটার সাথে কিন্তু শব্দ দূষণের ব্যাপারটাও জড়িত। সার্টেন একটা লেভেলের বেশি নয়েজ যদি আমাদের কানে আসে, আমরা বলি যে ওখানে অ্যাকচুয়ালি শব্দ দূষণ হচ্ছে এবং এটার ফলাফল কি হইতে পারে, কি ক্ষতি হতে পারে, আমরা এটাকে কীভাবে প্রতিরোধ করতে পারি, এগুলো নিয়ে কথাবার্তা বলবো। ওকে, আচ্ছা, এই হচ্ছে টোটাল অধ্যায়ের আউটলাইন অর সামারি। মোটামুটি 3টা পার্ট আছে, তাই না? তাই আমরা আসো এই পার্টটা আগে খুব দ্রুত ক্লিয়ার করে ফেলি। ভাইয়া পরশ তরঙ্গ, বাট ভাই এটা কি চলে আসলো? তো গতির অধ্যায়ে এরকম কিছু একটা দেখছিলাম, সরল গতির প্রকারভেদের মধ্যে দেখছিলাম একটা প্রকারভেদ আছে হচ্ছে সরল স্পন্দন গতি, মনে আছে? সংজ্ঞা পড়ছিলেন না? কোনো একটি কণা তার গতিকালের অর্ধেক সময় যদি একদিকে এবং বাকি অর্ধেক সময় যদি ওই একই পথে উল্টা দিকে চলে, তাহলে তার গতিকে সরল স্পন্দন গতি বলে। এরকম একটা সংজ্ঞা পড়ছো না? ভাই এই জিনিস কেন এখানে আসলো? এটার সাথে তরঙ্গের কি সম্পর্ক? দেখো, তুমি এই গতিটাকে ভিজুয়ালাইজ করো, সরল স্পন্দন গতি। স্পন্দন মানে কি? কাঁপবে। আর সরল মানে কি? গতিটা সরল রেখার মধ্যে সীমাবদ্ধ থাকবে, বা অ্যাটলিস্ট গতিটাকে রিপ্রেজেন্ট একটা সরল রেখার মধ্যে কাঁপতেছে, এভাবে রিপ্রেজেন্ট করা যাবে। তুমি এই জিনিসটা একটু চিন্তা করতো। একটা কণা, এটা হচ্ছে তার গতিপথ, ঠিক আছে? এটা হচ্ছে তার গতিপথ। সে ধরো এখান থেকে যাত্রা শুরু করলো, সে ধরো এখান থেকে যাত্রা শুরু করলো। সো সে যাচ্ছে, দেখো তো, সে যখন, আমি পুরোটা দেখাই, সে যখন যাত্রা শুরু করলো, যাচ্ছে 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 যাচ্ছে, আবার আসলো, আবার আসলো, আসলো। ধরো এখান থেকে এখানে যেতে ধরো 5 সেকেন্ড টাইম লাগছে।
দেন এখান থেকে এখানে আসতে 5 সেকেন্ড, এখান থেকে এখানে আসতে 5 সেকেন্ড, 15 সেকেন্ড, এখান থেকে এখানে আসতে কত সেকেন্ড? 20 সেকেন্ড। এই টোটাল 20 সেকেন্ড টাইমের মধ্যে দেখো 10 সেকেন্ড টাইম হচ্ছে তার ডিরেকশন কোন দিকে, তার গতির ডিরেকশন এই দিকে, বাকি 10 সেকেন্ড হচ্ছে এই দিকে। খেয়াল করে দেখো কোন 10 সেকেন্ড এইদিকে ডিরেকশন, যখন সে এই যে দেখো উপর থেকে একদম নিচের দিকে আসতেছে। কোন 10 সেকেন্ড উপর দিকে ডিরেকশন, এই দিকে। তুমি চাইলে এখান থেকে শুরু করতে পারো। সো টাইম স্টার্টস, এটা যাত্রা শুরু করলো, নিচে আসতে শুরু করলো। সো টোটাল 20 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ড তার ডিরেকশন এই দিকে, বাকি 10 সেকেন্ড টোটাল টাইমের মধ্যে তার চলার ডিরেকশন এই দিকে, বাট একই পথের উপরে। এই ধরনের গতিকেই বলে কি? সরল স্পন্দন গতি। গিটারের যেই গিটারের যেই স্ট্রিংগুলো আছে এগুলোর গতি কিন্তু সরল স্পন্দন গতি। তুমি যখন এরকম বাড়িয়ে দাও তখন গিটারের যে সুতাটা থাকে সেই সুতার একটা ছোট একটা বিন্দু কিন্তু এভাবে স্পন্দনে লিপ্ত হয়, সরল স্পন্দনে লিপ্ত হয়। এটাকে আমরা চাইলে এভাবে ভিজুয়ালাইজ করতে পারি। আমরা যে তরঙ্গ পড়ব, তরঙ্গের সাথে এই সরল স্পন্দন গতি একদম ওতপ্রোতভাবে কানেক্টেড। কিরকম? আমি তোমাকে আমি ভিজুয়ালাইজ করেই দেখাই। চলো 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 দেখাই। ওয়েভ অ্যান্ড আর সরল স্পন্দন গতির ইংরেজি হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। ওকে, ওয়েভ NSHM GIF। গফ আসছে কেন? আমি তো গফ মিন করি নাই, আমি GIF মিন করছি। দেখো দেখো তো ভাইয়া এবং আপু, এটা একটা তরঙ্গ কিনা? এটা একটা তরঙ্গ। ওপেন ইমেজ ইন দ্য নিউ ট্যাব, একটু জুম করি। হ্যাঁ, এই যে দেখো দেখো তো এটা একটা তরঙ্গ কিনা? তরঙ্গ একদম শুরুতে দেখালাম যে এরকম কিছু একটাই তরঙ্গ, আপ ডাউন, একদিকে যাবে এরকম কিছু একটাই হচ্ছে তরঙ্গ। আমরা স্পেসিফিক ডেফিনিশন পরে দেখবো, ঠিক আছে? দেখো তো এই যে তরঙ্গের উপরে যে একটা কণা এই যে যাচ্ছে আসছে, তার গতিটা কিরকম দেখো তো। দেখো তো এই যে এটার দিকে তাকাও, তার গতিটা এরকম টু অ্যান্ড ফ্রো, একটা সার্টেইন গতিপথের অর্ধেক, টোটাল টাইমের অর্ধেক টাইম সে একদিকে যাচ্ছে, বাকি অর্ধেক টাইম সে ঠিক ওই একই পথে উল্টা ডিরেকশনে যাচ্ছে। কে? তরঙ্গের উপরের একটা কণা। ভাইয়া এটা ঠিক একটা লাইনে উপরে নিচে যাচ্ছে, এটা কেন? এটাও উপরে নিচেই যাচ্ছে, বাট এটা তো সামনে সরে যাচ্ছে। ওই যে এখানে টাইমকে রিলেট করেছে, টাইমের সাথে সাথে তার উপর নিচে উঠাটাকে একসাথে রিপ্রেজেন্ট করলে বেসিক্যালি টাইম বাড়ার সাথে সাথে চিত্রটা এরকম হয় আর কি। তো এইটা জানি কি ভাই, এইটা কিন্তু ভাই একটা স্প্রিং। তার মানে স্প্রিংয়ে ডগায় ছোট্ট একটা ভর ঝোলায় টেনে ছেড়ে দিলে এখানে সরল স্পন্দন গতি আমরা দেখতে পাই। অ্যান্ড ওখানের যে গতিটা সিম্পল হারমোনিক মোশন, এটাকে আমরা চাইলে এইভাবে ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? এভাবে ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এখন ভাইয়া কেন স্প্রিং নিয়ে পড়াশোনা করতে হবে? ভাইয়া দুনিয়ার সব কিছুতেই তো এই যে স্প্রিংয়ের মতো গতি আছে, কোথায় নাই ভাইয়া বলো? এই যে এত এত গাড়ি ঘোড়া যে আমরা দেখি, গাড়ির ভেতরে যে ইঞ্জিন থাকে, সেই ইঞ্জিনের ভিতরে যে সিলিন্ডার থাকে, সিলিন্ডারের ভিতরে কি থাকে? পিস্টন থাকে। পিস্টনের গতি কিন্তু এরকম। আমরা দেখি পিস্টন ওয়েভ GIF।
ভাইয়া দেখেন তো, এই যে দেখেন তো, পিস্টনের ভিতরে একটা অংশ উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, তাই না? একটা অংশ নিচে যাচ্ছে উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে উপরে যাচ্ছে। এটা এটা দেখালে প্রবাবলি বেটার হয়। দেখেন তো ভাইয়া এবং আপু, দেখেন দেখেন দেখেন, ওপেন ইমেজ, এটা ওপেন ইমেজ ইন দ্য নিউ ট্যাব পাওয়া গেছে। দেখেন তো, এটা কিন্তু একটা পিস্টনের একটা চেম্বার, একটা সিলিন্ডারের একটা চেম্বার। দেখেন তো, সিলিন্ডারের ভিতরে পিস্টনটা টু অ্যান্ড ফ্রো করতেছে একটা, দেখছেন? তার মানে আপনি যদি এটার গতিকে অ্যানালাইসিস করতে পারেন, আপনি কি গাড়ির ইঞ্জিন কেমনে কাজ করে এর সম্পর্কে ভালো ধারণা করতে পারবেন। যত ভালো ধারণা করতে পারবেন, এটাকে আপনি যত ভালো মতো বুঝবেন, আপনি এইটার উন্নতি অ্যাডভান্সমেন্ট তত ভালো মতো করতে পারবেন। আর এটাকে অ্যানালাইসিস করতে হলে কি লাগে? এটাকে একটা তরঙ্গ দিয়ে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে কেন আমাদেরকে সিম্পল হারমোনিক মোশন বা সরল স্পন্দন গতি পড়তে হয়, এবং এর সাথে ওয়েভ কিভাবে কানেক্টেড, এবং সরল স্পন্দন সরল সঞ্চিত গতি কোথায় কোথায় কানেক্টেড, তাই না? আমরা এটা স্পষ্ট হয়ে গেলাম। সো এখন আপনারা বুঝবেন যে কেন আমরা ওয়েভ পড়তে এসে কেন সরল স্পন্দন গতিটা আগে পড়ি। তো সরল স্পন্দন গতি সম্পর্কে আপনি হালকা পরিচিত ছিলেন, আমি আরও ক্লিয়ার করে দিলাম। কিভাবে আমি আরও ক্লিয়ার করে দিলাম, এটার সংজ্ঞাটা আপনাদেরকে একটু মনে করাই দিয়ে, তাই না? সো আমরা কিন্তু সরল স্পন্দন গতির কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে ফেলাম, সংজ্ঞাটাও একটু বলে ফেলি, ঠিক আছে? সো আবারও সংজ্ঞাটা বলি, কোনো একটি কণা বা কোনো একটি বস্তু তার গতিকালের অর্ধেক সময় যদি একটি সরলরেখা বরাবর একটি নির্দিষ্ট দিকে, এবং গতিকালের বাকি অর্ধেক সময় যদি সে ওই একই পথে একই সরলরেখা বরাবর ঠিক তার উল্টা দিকে চলে, তাহলে তার গতিকে সরল স্পন্দন গতি বলে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সরল স্পন্দন গতির সাধারণ সংজ্ঞা। আমাদের এই জিনিসটা ক্লিয়ার করা শেষ, ঠিক আছে? এখন সরল স্পন্দন গতিকে অনেক কিছুর রেসপেক্টে অ্যানালাইসিস করা যায়। যেহেতু স্প্রিং একটা সহজলভ্য জিনিস, স্প্রিংকে আমরা ল্যাবরেটরিতে এনে খুব সহজভাবে টেস্টিং করতে পারি এটার মধ্যে সরল স্পন্দন গতিটা কীভাবে কাজ করে, এটা যেহেতু আমরা খুব ভালো মতো অ্যানালাইসিস করতে পারি, আমরা স্প্রিংয়ের থ্রুতে সরল স্পন্দন গতিটাকে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? এবং ওখানে আবার হুকের সূত্রটা কানেক্টেড। তো এই জিনিসটাও আমি একটু ক্লিয়ার করে ফেলি, সংজ্ঞার ব্যাপারটা আমাদের হয়ে গেছে। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে একটা স্প্রিং, স্প্রিং কি একটা স্থিতিস্থাপক বস্তু না? স্থিতিস্থাপক বস্তু নিয়ে হুকের একটা সূত্র আছে না, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়ন মানে কি? এটাকে বিকৃত করলে এটার মাঝে একটা বলের উদ্ভব হয়, যে বলের কারণে আমি টান দিলাম সে আবার সংকুচিত হয়ে যেতে চায়, বা সংকুচিত করলাম সে আবার প্রসারিত হয়ে যায়। বিকৃতিটা যেদিকে হয়, বিকৃতিটা যদি এদিকে হয়, তার পীড়নের উদ্ভবটা কোন দিকে হয়? তার ঠিক উল্টা দিকে। তার মানে আমরা সরল স্পন্দন গতির আরো একটা সংজ্ঞা দিতে পারি, সেটা হচ্ছে হুকের সূত্র মেনে চলে যেই গতি, তাকে আমরা সরল স্পন্দন গতি বলতে পারি। হুকের সূত্রটা কি? হুকের সূত্রটাকে আমরা চাইলে এখানে রিপ্রেজেন্ট করতে পারি। হুকের সূত্রটা কি? পীড়ন বিকৃতির সমানুপাতিক, এবং ডিরেকশন কিন্তু উল্টা, ঠিক আছে? এই সূত্রটাকে যদি আমি সমানুপাতিক চিহ্নটা উঠাই, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, ঠিক আছে? এই যে এই কেটা কি? এই কেটা আমরা যেই বস্তুটা নিয়ে কাজ করতেছি ওটা রিলেটেড একটা ধ্রুবক। যেমন এটার ক্ষেত্রে স্প্রিং হচ্ছে আমাদের সেই বস্তু, তার মানে কে হচ্ছে এখানে স্প্রিং ধ্রুবক, ঠিক আছে? স্প্রিং
ধ্রুবক কি ডিনোট করি? স্প্রিং ধ্রুবক ডিনোট করে কোনো একটা স্প্রিংকে প্রতি 1 মিটার সংকুচন কিংবা প্রসারণের জন্য কতটুকু বলের দরকার হয়। ঠিক আছে, তো কেটা নিয়ে একটু সতর্ক থাকা লাগবে, কারণ কে খুবই ইম্পর্টেন্ট। কে ইজ ইকুয়াল টু প্রতি 1 মিটার সংকুচন প্রসারণের জন্য নিডেড ফোর্স। ওকে, এটার একক হচ্ছে নিউটন পার মিটার। ঠিক আছে, তাহলে দেখেন ভাইয়া এবং আপু, আমরা কিন্তু স্প্রিং বল পড়তেছিলাম, সরল স্পন্দন গতি, এখানে স্প্রিং বল চলে আসলো। কেন চলে আসলো? কারণ আমরা সরল স্পন্দন গতি এক্সপ্লেন করার জন্য স্প্রিং ব্যবহার করতেছিলাম, এবং স্প্রিংয়ের সাথে হুকের সূত্র এবং স্প্রিং বল খুব ভালোভাবে কানেক্টেড। এবং এখান থেকে দেখলাম এখান থেকে আমরা চাই স্পন্দন গতির সংজ্ঞা দিতে পারি। ঠিক আছে, তো এইটার সাথে আরেকটা কানেক্টেড টপিক হচ্ছে দোলনকাল। আমরা যদি সরল স্পন্দন গতি বা গতিকে যদি আমরা, অথবা আমরা যদি হচ্ছে ওয়েভ বা তরঙ্গকে ভালো করে বুঝতে চাই, আমাকে দোলনকাল জিনিসটা বুঝতে হবে। দোলনকাল জিনিসটা কি? দেখেন, স্প্রিংয়ের মধ্যে একটা ভর ঝুলানো আছে। এটা নর্মালি স্প্রিংটা আরেকটু সংকুচিত হয়ে থাকে, ভরটা ঝুলানোর পর সে আর একটু প্রসারিত হয়, ওইভাবে ঝুলে থাকবে, আর প্রসারিত হবে না। এইবার আপনি যদি এটা হালকা একটু টেনে ছেড়ে দেন, স্প্রিংটা এরকম টু অ্যান্ড ফ্রো করতে থাকবে, টু অ্যান্ড ফ্রো করতে থাকবে। মানে সরল স্পন্দন গতিতে সে এমনি 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 এমনি, এই যে সাম্যাবস্থান, ভরটা ঝুলানোর উপর যে জায়গাটাতে সে স্থির থাকে, এটা হচ্ছে তার সাম্যাবস্থান। তারপরে অল্প একটু টান দিয়ে ছেড়ে দিতে হবে। স্থিতিস্থাপক সীমাকে ক্রস করা যাবে না, এত বেশি টান দেওয়া যাবে না যাতে স্প্রিংয়ের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা করা যাবে না। এটা এভাবে দুলতে থাকবে, দুলতে থাকবে। তো যেই মোমেন্টে সে যাত্রা শুরু করতেছে, এখান থেকে আসতেছে, ব্যাক যাচ্ছে, আবার যাচ্ছে, আবার আসছে, এই যে যেই পয়েন্ট থেকে যাত্রাটা শুরু করলো, কোন দিকে যাত্রাটা শুরু করতেছে একটু দেখো, এই দিকে যাত্রাটা শুরু করতেছে। ডিরেকশনটা কোন দিকে? এই দিকে। সে আবার যেখান থেকে যাত্রা শুরু করলো ওই জায়গাটাতে সে কিন্তু আবারও ব্যাক যাচ্ছে। দেখো, আসলো, আবারও ব্যাক যাচ্ছে, বাট এবার কিন্তু ডিরেকশন উল্টা দিকে, এটা না। সে যখন একদম উপরে গিয়ে আবারও একই দিক, যেই দিকে যাত্রা শুরু করছে ওই দিকেই যদি, ওই দিক থেকে যদি আবার আগের পজিশনে ফিরে আসে, তাহলে যাত্রা শুরু থেকে একদম ওই পয়েন্টটাতে আবার একই দিক থেকে ফিরে আসা পর্যন্ত টোটাল যে টাইমটুকু লাগে, এই টাইমটুকুকে বলে হচ্ছে দোলনকাল, সরল স্পন্দন গতির দোলনকাল। ঠিক আছে, তো একটা কণা এখান থেকে যাত্রা শুরু করলো, দেন আবার ব্যাক আসলো, এই টোটাল টাইমটুকু। এটা একদম সাইডে হলে জিনিসটা ভালো মতো বোঝানো যায় না, বোঝানো যায় একদম মাঝখানে হইলে। যাত্রা শুরু করলো, আগের জায়গাতে ঠিকই ব্যাক আসছে, আবার উল্টা দিক থেকে, তার মানে এটা হচ্ছে হাফ পর্যায়কাল। এদিকে গেল সাম্যাবস্থান থেকে, আবার বামে গেল, দেন আবার সাম্যাবস্থানে ব্যাক আসলো। এবার দেখো, শুরুতে এদিক থেকে এদিকে যাত্রা শুরু করছিল, দেন আবার ব্যাক আসছে এদিক বরাবর, এদিক থেকেই, তাই না? আগের পয়েন্টে ব্যাক আসছে, তার মানে গেল, আবার এদিকে আসলো, আবার এখানে আসলো, এই যে টোটাল যে টাইমটুকু লাগছে, এটা হচ্ছে পর্যায়কাল। তো এটাকে যদি তুমি ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করো, তাহলে কি, যখন এটা উপরের দিকে যাচ্ছে তখন আমি ওয়েভটা চিন্তা করতে পারি এখানে, যখন আবার উল্টা দিক থেকে ব্যাক আসতেছে তখন এখানে, যখন আবার নিচে যাচ্ছে তখন এখানে, আবার যখন আগের জায়গাতে ব্যাক যাচ্ছে তখন এখানে। তার মানে এই যে একটা সম্পূর্ণ দোলন, সম্পূর্ণ দোলন সামনে আসবে, অর্ধ দোলন, সম্পূর্ণ দোলন, এইটা হচ্ছে একটা সম্পূর্ণ দোলন। এটা একটা হচ্ছে সম্পূর্ণ তরঙ্গ। একটা সম্পূর্ণ দোলন কমপ্লিট করতে বা একটা সম্পূর্ণ তরঙ্গ কমপ্লিট করতে যে সময়টুকু লাগে, একটা স্পন্দনরত সরল স্পন্দন গতিতে স্পন্দনরত কণার যে সময়টুকু লাগে একটা কমপ্লিট স্পন্দন কমপ্লিট করার জন্য, তাকে বলে হচ্ছে দোলনকাল। ওকে, আমি আপনাকে আমি তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করাবো। ঠিক আছে, খটমটে ক্যাথাবি সংজ্ঞাগুলো সামনেই আমি বইয়ের রেফারেন্স তুলে রাখছি, তুমি দেখা মার্ক করে নিও। দোলনকাল জিনিসটাও আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো এই তিনটা আমাদের একদম বেসিক জিনিস ক্লিয়ার। এই ফর্মুলাগুলো থেকে ম্যাথ করতে দিবে, এগুলো আমরা একটু নোট রাখি। ঠিক আছে, আমরা স্পন্দন গতির সংখ্যা এবার আরও একটা ভিন্নভাবে দিতে পারি। সেটা হচ্ছে
কোনো একটি কণার গতি যদি এমন হয় যে তার গতিটা f is equal to minus kx অথবা f is proportional to minus x, এই সূত্রটা মেনে চলে, তাহলে তার গতিকে আমি কি বলতে পারি? সরলস্পন্দন গতি বলতে পারি। জিনিসটা আরো এইভাবে তুমি যদি একদম স্পেসিফিক করে বলতে চাও, f এর জায়গাতে আমরা কি লিখতে পারি বলো তো? f এর জায়গাতে আমরা লিখতে পারি m এ। m হচ্ছে এখানে যে ভরটা ঝুলাইলা, এই ভর, ঠিক আছে? এখানে যে বস্তুটা ঝুলাইলা, ছোট বস্তু, এটার ভর। আর এ হচ্ছে সে এই যে যাচ্ছে, তার গতিটা কিন্তু এরকম হবে, এখান থেকে এই যে যাচ্ছে, যে এখানে গিয়ে থেমে যাচ্ছে, এখানে গিয়ে থেমে যাচ্ছে, আর এই মাঝ বরাবর তার ব্যাগটা সর্বোচ্চ, ঠিক আছে? এই মাঝ বরাবর সর্বোচ্চ, ঠিক আছে? তার মানে তার ব্যাগটা এখানে বাড়তেছে কমতেছে, তার মানে এখানে ত্বরণ আছে। তো দেখো তো, যখন সে এই দিকে নামতেছে, তখন তার যখন সে এই দিকে নামতেছে, দেখো তো তার ব্যাগটা কিন্তু কমে যাচ্ছে, ব্যাগটা কি কমে যাচ্ছে, তারপরে এখানে মন্দন হচ্ছে, তাহলে ত্বরণের ডিরেকশন কোন দিকে? ত্বরণের ডিরেকশন হচ্ছে এইদিকে। বাট তার সরণটা কোন দিকে হচ্ছে? সরণটা হচ্ছে এইদিকে। তার মানে ত্বরণ এবং সরণের দিক উল্টা। তারপরে এটাকে আমরা লিখতে পারি, এটা ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তার মানে এ ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এম এক্স। এটাকে আবার আমরা একটা কনস্ট্যান্ট চিন্তা করতে পারি, তাই না? এ ইজ ইকুয়াল টু ধরো মাইনাস, হ্যাঁ, আমরা এই কনস্ট্যান্টের নাম দিলাম ওমেগা এক্স, ঠিক আছে? কিছু একটা আমরা নাম দিলাম। তাহলে এইভাবেও তুমি চাইলে সংজ্ঞাটা দিতে পারো। এইচএসসিতে আসলে এখন আসলে আমি এইচএসসির সরল স্পন্দন গতি নিয়ে এইচএসসিতে কি বলা হয়েছে আরো স্পেসিফিক ভাবে ওইটা তো চলে গেছে। সো এখন যেটা বলতেছি এটা এক্সট্রা, ওকে? এটা এক্সট্রা, এটা যদি তোমার মাথায় না ঢুকে, মনে রাখতে না পারো, সমস্যা নাই, ঠিক আছে? তুমি জাস্ট ওই প্রথমে যে সংজ্ঞাটা দিছি একদম শুরুতে, ওইটা বলে দিলেই চলবে। তুমি যদি একটু অ্যাডভান্স আরো ম্যাথমেটিক্যালি বুঝতে চাও, তাহলে কোনো একটি কণার গতি যদি এমন হয় সার্টেন একটা পয়েন্টে তার ত্বরণটা সরণের সমানুপাতিক বাট বিপরীতমুখী, তাহলে সেই কণার গতিকে সরল স্পন্দন গতি বলে। দুনিয়ার যত সরল স্পন্দন গতি আছে সব এই সূত্র মানতে বাধ্য, বা এই সূত্রটা মানতে বাধ্য। দেখো, যখন ত্বরণ সরণের সমানুপাতিক, দেখো সরণ দেখো তো, সরণ যত বেশি, ত্বরণটা কিন্তু, বা মন্দনটা, এখানে ঋণাত্মক ত্বরণ, মন্দনটা কিন্তু তত বেশি, কারণ একদম মন্দনটা বেশি বলেই এখানে থেমে গেছে। আর যত এদিকে আসতেছে সরণটা কমতেছে, ত্বরণ কি বা মন্দন কম, দ্যাটস ওয়াই সে এখানে গতিশীল থাকে। আর এই জায়গাগুলোতে মন্দন ম্যাক্স, দ্যাটস ওয়াই এখানে কিন্তু একদম থেমে যাচ্ছে। তার মানে সরণ বাড়ার সাথে সাথে ত্বরণটাও বাড়ে, বা আমরা বলতে পারি সরণটা বাড়ার সাথে সাথে সে যে একটা রিস্টোরেশন ফোর্স বা প্রতিস্থাপন বল বা পীড়ন বল যে অনুভব করে, যে আবার আগের সিচুয়েশনে ব্যাক যায়, এই বলের পরিমাণটা বাড়তে থাকে সরণ বাড়ার সাথে সাথে। যত বেশি সরণ হয় বলটা তত বেশি শক্তিশালী হয়, যত কাছে চলে যায় তত দুর্বল হয়, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমরা স্পন্দন গতিকে অনেকগুলো পার্সপেক্টিভ থেকে দেখা শিখলাম, তাই না? এবার আমরা হচ্ছে স্পন্দন গতি সম্পর্কিত কয়েকটা রাশি মানে কি? এমন কিছু জিনিস যেগুলোকে আমরা মাপতে পারি, এই রাশিগুলোর সাথে পরিচিত হবো, যেগুলো মাপ যোগ করার মাধ্যমে আমরা স্পন্দন গতিকে খুব ভালো করে বুঝতে পারবো। অ্যান্ড আলটিমেটলি স্পন্দন গতি ভালো করে বুঝতে পারা মানে কি? তরঙ্গকে ভালো করে বুঝতে পারা, ঠিক আছে? আচ্ছা, চলেন তাহলে আমরা সেই কাজটাই এখন করে ফেলি। স্পন্দন গতি সম্পর্কিত কয়েকটা রাশির সাথে পরিচিত হব। তো আমরা হচ্ছে স্পন্দন গতির সাথে উৎপ্রোতভাবে জড়িত যেই স্প্রিং বলের সূত্র, সেটা আমরা দেখে ফেলছি, এটা আমাদের ডান। সো এখান থেকে আমাদেরকে মাঝে মাঝে কে ক্যালকুলেট করতে হবে, এটার ফর্মুলা আমরা দেখে ফেলছি। তারপর লাগে হচ্ছে
এই যে আমরা পর্যায়কালের সাথে পরিচিত হলাম, পর্যায়কাল আমরা কেমনে মাপবো? আমরা একটা স্প্রিংয়ের মাথায় একটা ভর ঝোলাই দিলাম, ঠিক আছে, স্প্রিংয়ের ধ্রুবক, একটা স্প্রিংয়ের মাথায় আমরা একটা ভর ঝোলাই দিলাম এবং স্প্রিং ধ্রুবক হচ্ছে কে, মানে কের পরিচিত দিছে, এখনো না দিই, এই দুইটা জিনিস জানি, সেক্ষেত্রে একটা স্প্রিংয়ের মাথায় ভর ঝোলে হালকা টেনে ছেড়ে দিলে তার টোটাল স্পন্দনটা কমপ্লিট করতে কতটুকু টাইম লাগবে? এই যে দোলনকাল, এই দোলনকালটাকে আমরা এম এবং কে দিয়ে কেমনে মাপতে পারি? এখান থেকে প্রচুর ম্যাথ আসবে, প্রচুর ম্যাথ। কেমনে মাপতে পারি? আমরা এই ইকুয়েশনটা দিয়ে মাপতে পারি। পর্যায়কাল ইজ ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এম বাই কে। এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে। ওকে, এটা হচ্ছে আমাদের ভর, আর এটার প্রতিটা স্প্রিং এর কে ফিক্সড, এক এক ধরনের স্প্রিং এর কে এক এক রকম, এটা কোশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে দোলনকাল ক্যালকুলেট করার ইকুয়েশন আমরা জেনে নিলাম। সরল স্পন্দন গতি সম্পর্কিত অ্যানাদার রাশি। এই সরল স্পন্দন গতি শুধু যে স্প্রিং এর ক্ষেত্রে দেখা যায় তা না, এটা কিন্তু ভাইয়া এবং আপু পেন্ডুলামের ক্ষেত্রেও দেখা যায়। পেন্ডুলাম দেখো তো, এইভাবে এইভাবে ধুলে না, এইভাবে এইভাবে কিন্তু ধুলে, তাই না? এখানেও কিন্তু এটাও কিন্তু সরল স্পন্দন গতি। দেখো, তুমি বলতে পারো যে ভাই এটা তো বাঁকা পথে স্পন্দিত হচ্ছে। ভাইয়া, এটা বাঁকা পথে স্পন্দিত হচ্ছে, তুমি হইতেছে এই পাশ থেকে একটা টর্চ লাইট দিয়ে, এই পাশ থেকে একটা টর্চ লাইট যখন তুমি ফেলবা, তখন তুমি দেখবা যে এটা যে এমনি 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 যে ধুলতেছে, অথবা তুমি উপর থেকে একটা টর্চ লাইট দাও, এবার এটার ছায়াটা নিচে পড়তে দাও। দেখো এটা যে এমনি এমনি ধুলতেছে, অ্যাকচুয়ালি এটার ছায়াটা কেমনে, এটার এই যে বিন্দুটা আছে, এটা যে এমনে 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 পেন্ডুলামের মাথাটা এমনি দুলতেছে, এই মাথাটা নিচে যে ছায়াটা তৈরি করবে, ছায়াটাতে তার গতিটা কেমন হবে দেখো তো। এরকম হবে না? এখান থেকে যাত্রা শুরু করলো, এখান থেকে যাত্রা শুরু, যখন এদিকে যাচ্ছে এখানে, যখন আবার ব্যাক আসতেছে তখন এখানে, যখন এখানে যাচ্ছে তখন এখানে, যখন এখানে ব্যাক আসছে তখন এখানে। তার মানে পেন্ডুলামও অ্যাকচুয়ালি, পেন্ডুলামের সাথেও যে গতিটা জড়িত, এটা কিন্তু সরল স্পন্দন গতি। এটাও অবভিয়াসলি এই সূত্রটা মেনে চলে, এই সূত্রটা মেনে চলে, ঠিক আছে? এখানে এই ওমেগা জিনিসটা আমি জাস্ট একটা কনস্ট্যান্টের নাম দিলাম ওমেগা, তুমি এটার নাম এনিথিং দিতে পারো, ঠিক আছে? এই ওমেগা দিয়ে আবার কেউ এইচএসসিতে গিয়ে যে কৌণিক বেগ আছে ওটার সঙ্গে কানেক্ট করে ফেলো না, এটা জাস্ট আমার দেওয়া একটা কনস্ট্যান্ট, ওকে? বা এটা কিন্তু সোজা বাংলা কথায় এই সূত্রটা মেনে চলে, ঠিক আছে? এক্স্যাক্টলি লাইক স্প্রিং, ঠিক আছে? তো তার মানে এখানেও একটা পর্যায়কালের ব্যাপার আছে, যে একটা কমপ্লিট দোলন কমপ্লিট করতে আর কতটুকু সময় লাগে, এটা পর্যায়কাল। তার মানে এখানেও কি ওয়েভ কানেক্টেড, তাই না? ওয়েভ কানেক্টেড, যেহেতু এখানে সরল স্পন্দন গতি কানেক্টেড। এটার ক্ষেত্রে আমাদেরকে পর্যায়কাল ক্যালকুলেট করতে বলবে। এটার ক্ষেত্রে পর্যায়কাল নির্ণয় করার জন্য আমাদেরকে দুইটা জিনিস দেওয়া থাকবে। একটা জিনিস দেওয়া থাকবে হচ্ছে পেন্ডুলামের, এই যে পেন্ডুলামের একটা সুতা থাকে, সুতার মাথার মধ্যে একটা বল দেওয়া থাকে। সুতার দৈর্ঘ্য কি? সুতার দৈর্ঘ্য হচ্ছে একদম এখান থেকে শুরু করে একদম বলের কেন্দ্র পর্যন্ত সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্যটা দেওয়া থাকে। আর কি দেওয়া থাকে আমাদের? আর দেওয়া থাকে হচ্ছে এই পেন্ডুলামটা যেখানে অপারেট করতেছে ওই জায়গাটুকুর অভিকর্ষ ত্বরণ জি, এটা দেওয়া থাকে। যদি সেটা ভূপৃষ্ঠে হয় তাহলে সেটা হলো 9.8। সেক্ষেত্রে এটা ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে আগেরটার মতোই, টুয়াইস বাই রুট ওভার, এবার এল বাই জি হবে, ঠিক আছে? সামটাইমস তোমাকে ডিরেক্ট এই এর ভ্যালু না দিয়ে দিবে সুতার দৈর্ঘ্য এবং বলের ব্যাসার্ধ, ঠিক আছে? তাইলে আমরা পাবো কি? পেন্ডুলামের দৈর্ঘ্য। সো সামটাইমস এল না দিয়ে যেটা দিবে স্মল এল প্লাস আর। স্মল এল হচ্ছে অ্যাকচুয়ালি বল পর্যন্ত সুতার দৈর্ঘ্য, আর সাথে আর হচ্ছে বলের ব্যাসার্ধ, দুটো যোগ করলে আমরা টোটাল দৈর্ঘ্যটা পাই আর কি, ওকে? কার্যকর দৈর্ঘ্য, পেন্ডুলামের কার্যকর দৈর্ঘ্য হচ্ছে এল। এল হচ্ছে পেন্ডুলামের কি ভাইয়া? এল হচ্ছে পেন্ডুলামের কার্যকর দৈর্ঘ্য, ঠিক আছে?
কার্যকর দৈর্ঘ্য সামটাইমস আমরা কেমনে পাই, যদি সরাসরি না দেওয়া থাকে সুতার দৈর্ঘ্য প্লাস বলের ব্যাসার্ধ দুটাকে একসাথে করলে আমরা কার্যকর দৈর্ঘ্যটা পাই। ডান, এটা জানা হয়ে গেছে। এইবারে আমরা এটা আলাদার ফর্মুলা, ঠিক আছে। এইবারে আমরা দেখব আরেকটা রাশির সাথে পরিচিত হব, সেটা হচ্ছে পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দন জিনিসটা কি কিছুক্ষণ আগেই বলছি। এখান থেকে যাত্রা শুরু করলাম, গেলাম, ব্যাক আসলাম, বা উল্টা দিক থেকে আবার এদিকে গেলাম, ব্যাক আসলাম। এইবার দেখো যেই ডিরেকশনে যাত্রা শুরু করলাম ওই ডিরেকশন থেকে আবার ব্যাক আসলাম। এই যে টোটাল যেই যাত্রাটা কমপ্লিট হলো এটা হচ্ছে একটা পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দনের সংজ্ঞা আসবে সরল স্পন্দনরত কোন একটি কণা তার যাত্রা বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার যখন একই দিক থেকে ওই বিন্দুতে ফিরে আসে তখন তাকে একটি পূর্ণ স্পন্দন বলে। সরল স্পন্দনরত কোনো একটি কণা যখন নির্দিষ্ট একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে একটি নির্দিষ্ট দিকে, তখন সে যখন আবারও সে একই বিন্দুতে ফিরে আসে একই দিক থেকে, তখন তাকে পূর্ণ স্পন্দন বলে। তাহলে পূর্ণ স্পন্দনের কনসেপ্ট ক্লিয়ার। এটাকে যদি আমি তরঙ্গের মাধ্যমে বুঝতে চাই, তাহলে একটা সম্পূর্ণ তরঙ্গ কমপ্লিট হওয়াকে বলে পূর্ণ স্পন্দন, ঠিক আছে। হাফ স্পন্দনের সংজ্ঞা দিতে পারবা? অবভিয়াসলি পারবা। সরল স্পন্দনরত কোনো একটি কণা তার যাত্রা স্থান থেকে যাত্রা শুরু করে আবার যখন উল্টা দিক থেকেও একই বিন্দুতে ব্যাক আসে তখন এটা অর্ধ স্পন্দন। আর যখন একই দিক থেকে ওই একই পয়েন্টে ব্যাক আসে তখন তাকে বলে কি পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দনের কনসেপ্ট ক্লিয়ার আমাদের। এখন আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা রাশির সাথে পরিচিত হইতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক। তার মানে এখানে একটা কম্পনের কাপাকাপির ব্যাপার আছে, তাই না? কম্পাঙ্ক কি ডিনোট করে? দেখো এটা কাঁপতেছে বা এটা দুলতেছে, বা স্প্রিং এর কথা চিন্তা করি, স্প্রিং কই, এটা দুলতেছে। পাঁচ সেকেন্ড সময়ে ধরো সে 10টা পূর্ণ কম্পন কমপ্লিট করে, এক সেকেন্ডে কয়টা পূর্ণ কম্পন কমপ্লিট করতেছে? 10/5 কয়টা? 2টা। তার মানে তার কম্পাঙ্ক হচ্ছে 2 পূর্ণ দোলন পার সেকেন্ড। তাহলে কোনো একটা সরল স্পন্দনরত কণা প্রতি 1 সেকেন্ডে যেই কয়টা পূর্ণ স্পন্দন কমপ্লিট করে তাকে ওই কণার কম্পাঙ্ক বলে। তাহলে যদি nটা কম্পন কমপ্লিট করতে যদি টি টাইম লাগে, তাহলে তার কম্পাঙ্ক হচ্ছে n/t। অবভিয়াসলি 2টা সেকেন্ড হিসাব করব, বাট আমরা এই ফর্মুলাটার চেয়ে অনেক বেশি প্রেফার করি। আমরা একদম স্পেসিফিক করে জানি যে একটা পূর্ণ স্পন্দন কমপ্লিট করতে তার টি টাইম লাগে। টিটা কি যেন? পর্যায়কাল। কারণ একটা পূর্ণ স্পন্দন কমপ্লিট করতে যে রিকোয়ার্ড টাইম, এটাই তো পর্যায়কাল, তাই না? তার মানে n এর ভ্যালু যদি হয় 1, টি এর ভ্যালু যদি হয় ক্যাপিটাল টি, তখন এটার ফর্মুলা হচ্ছে 1/t। তার মানে আমরা t ইজ ইকুয়াল টু দুইটা জায়গাতেই লিখতে পারি 1/f। সো সামটাইমস আমরা পর্যায়কাল যদি আমরা ফ্রিকোয়েন্সির ভ্যালু জানি, কম্পাঙ্কের ভ্যালু যদি আমি জানি, তাহলে আমি পর্যায়কালও বের করতে পারবো। ওকে, ডান। এই ফর্মুলাটা আমাদের অনেক বেশি কাজে লাগবে এসএসসি এবং এইচএসসি এবং অ্যাডমিশনের লাইফে, অনেক বেশি। এখানে আমি যে কনসেপ্টগুলোর কথা বলতেছি, তুমি একদম ইউনিভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত বারবার এই প্রতিটা সূত্র থেকে কোশ্চেন আসে, এসএসসি এইচএসসি তো অবশ্যই। ওকে, আচ্ছা। তো এখানে আমাকে এটার একক জানতে হয়। এটার একক হচ্ছে, দেখো
এটার তো কোনো একক নাই, এটার একক আছে, এটারও কোনো একক নাই, কয়টা পূর্ণ স্পন্দন কমপ্লিট হচ্ছে এটার তো কোনো একক নাই, বা টাইমের একক আছে, এটা হচ্ছে এস। সো নিচে যদি এস আছে, এসটাকে যদি আমি উপরে নিয়ে আসি তাহলে এস ইনভার্স হবে এই যে পার সেকেন্ড। এই এককটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে হার্টজ। ওকে, সো কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। আমরা কম্পাঙ্কের সাথে পরিচিত হয়ে গেলাম। এবার আমরা পরিচিত হওয়ার দুইটা জিনিসের সাথে, বিস্তার এবং দোলনকাল। ওকে, বিস্তার জিনিসটা কি ভাইয়া? বিস্তার জিনিসটা কি? সরল স্পন্দন গতিতে দোলনরত একটি কণা তার সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যতটুকু দূরত্ব সরে যেতে পারে, এটাই তার বিস্তার। যেমন এটার ক্ষেত্রে তার বিস্তার দেখো, তার সাম্যাবস্থান হচ্ছে এটা, এখান থেকে সর্বোচ্চ এখানে সরে যেতে পারে, এখান থেকে সর্বোচ্চ এটুক সরে যেতে পারে, এটাই তার বিস্তার। ঠিক আছে? অথবা একটা স্প্রিং এর কথা চিন্তা করো, স্প্রিংটা দুলতে দুলতে কি যখন টান দিয়ে ছেড়ে দিচ্ছি, এখানে যখন টান দিয়ে ছেড়ে দিচ্ছি, সে তখন এটুকের মধ্যে টু অ্যান্ড ফ্রো করতেছে। এই ধরনের গতিকে বলে টু অ্যান্ড ফ্রো আর কি। ঠিক আছে, টু অ্যান্ড ফ্রো, সামনে পিছিয়ে যাওয়া, সামনে পিছিয়ে যাওয়া। ওকে, আচ্ছা, যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে। এটা হচ্ছে সাম্যাবস্থান। সাম্যাবস্থান থেকে সে এক্স্যাক্টলি যতটুকু যাইতে পারে, সর্বোচ্চ যতটুকু যাইতে পারে, এটা হচ্ছে তার বিস্তার। তাহলে আমি যদি এখানে একটু জিনিসটা মার্ক করি, আমরা কিন্তু এগুলোর সাথে পরিচিত হচ্ছি। এগুলো হচ্ছে আমাদের সরল স্পন্দন গতি রিলেটেড আমাদের রাশি, অলমোস্ট ডান। তাইলে রাশির মধ্যে আমরা ফাইনালি বিস্তারের সাথে পরিচিত হইলাম। এবার আসো দশা। আরো কিসের সাথে? কম্পাঙ্কের সাথে পরিচিত হইলাম, আরো কিসের সাথে পরিচিত হইলাম? পর্যায়কাল। ডান, সবগুলোই হয়ে গেছে। এবার আসো দশা। সার্টেন একটা মোমেন্টে সরল স্পন্দনরত কণার যে গতির যে অবস্থা, তার ভ্যালুটা কত গতির, তার গতির ডিরেকশনটুকু কত, সেই সাম্যাবস্থান থেকে কতটুকু দূরে আছে, প্রতিটা জিনিসকেই তার দশা বলে। ফর এক্সাম্পল, কণাটা দুলতেছে দুলতেছে কোন একটা মোমেন্টে, এই জায়গাটাতে তার একটা সার্টেন ভেলোসিটি আছে, সেটা সার্টেন ডিস্টেন্সে আছে, তার ভেলোসিটি একটা সার্টেন ডিরেকশন আছে, এই জিনিসগুলোকে বলেছে তার দশা। এখানে একটা জিনিস মনে রাখো, এখান থেকে এমসিকিউতে কোশ্চেন করবে, প্রতিটা বিন্দুতে তার দশা কিন্তু ডিফারেন্ট, কারণ প্রতিটা বিন্দুতে তার সাম্যাবস্থান থেকে দূরত্ব চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ডিরেকশনও কিন্তু কি হয়তো ডিরেকশনটা এক্স্যাক্টলি প্রতিটা বিন্দুতে চেঞ্জ না হইলেও বাকি দুইটা জিনিস তো চেঞ্জ হচ্ছে, দূরত্ব আর ভেলোসিটি। ডিরেকশন হয়তো একটু পরপর আরো একটু বেশি পরপর চেঞ্জ হচ্ছে, হোয়াট এভার। দশা তিনটা জিনিস দিয়ে ডিনোট করলাম, দূরত্ব, ভেলোসিটি ভ্যালু এবং ডিরেকশন। সার্টেন একটা মোমেন্টে এই তিনটে জিনিস কিন্তু প্রতিটা বিন্দুতে ডিফারেন্ট। ঠিক কতক্ষণ পর একটা কণা তার আগের দশায় ব্যাক আসে বলতে পারবা? এখান থেকে কোশ্চেন করে, পর্যায়কাল পর বা একটা পূর্ণ স্পন্দন পর সে আগের দশায় ব্যাক আসে। সে যখন এখানে আছে দেখো, এই সেম দশাটাতে আবার সে কখন ব্যাক আসবে? যাচ্ছে উপরে আসতেছে, আবার দেখো একই ডিরেকশন থেকে যখন একই বিন্দুতে ব্যাক আসলো, মানে একটা পূর্ণ স্পন্দন শেষে, মানে পর্যায়কাল, এক পর্যায়কাল শেষে, তার পর্যায়কাল যদি 2 সেকেন্ড হয়, যেই মোমেন্টে আমি তার একটা দশা পেলাম, ঠিক তার 2 সেকেন্ড পর সে একই দশায় ব্যাক আসবে। ফেজ, ফেজ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমাদের এই ক্লাসে ফেজ নিয়ে আর এর বেশি আর কোনো কথাবার্তা নেই, লাগবে না, এইচএসসিতে গেলে বুঝবা। ফেজ থেকে প্রচুর কোশ্চেন করা হয়, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে ভাইয়া সরল স্পন্দন গতির আমরা কনসেপ্ট নানান পার্সপেক্টিভ থেকে সংজ্ঞা দেখলাম। এটার সাথে স্প্রিং বল কানেক্টেড, এটার সাথে হুকের সূত্র কানেক্টেড, এটার সাথে দোলনকাল কানেক্টেড, এটার সাথে স্পন্দন গতি সম্পর্কিত বিভিন্ন রাশি, বিস্তার, কম্পাঙ্ক, দোলনকাল, দশা, এগুলো কানেক্টেড। এগুলো আমরা একদম অনুভব করে বোঝার চেষ্টা করছি। আমাদের প্রথম টপিকটা শেষ, এবার আমরা
তরঙ্গের কিংবা ওয়েভের একদম ডিটেলসে ঢুকতে পারি। তো এতক্ষণ যা যা বললাম সব কিছু কিন্তু আমি বই থেকে মার্ক করে করে পড়াইছি, বুঝছো? এই পয়েন্টগুলো থেকেই বোর্ডে কোশ্চেন হয়। সো তুমি প্রতিটা জিনিস এখনই রিডিং পড়ে তোমার এই টপিকের দখলটুকু আরও পাকাপোক্ত করে ফেলো। আমার সাথে সাথেই বইটা এখন রিডিং পড়ে ফেলো। আমি রিডিং পড়াবো না, এই সব কিছু তোমাকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। তুমি জাস্ট পজ করে করে একটু কুইক রিডিংটা পড়ে ফেলো। আমি যেই যেই পয়েন্টগুলো দেখাইছি এগুলো একটু মার্ক করে ফেলো। ওকে, এখানে একটা ম্যাথ এক্সাম্পল আছে, আমরা এটা এখনই সলভ করব। ঠিক আছে, আচ্ছা এটা আমরা এখনই সলভ করব। তো আমরা সলভ করি, তারপর আমরা বাকি কথা বলি। 1 মিটার লম্বা একটা সুতা দিয়ে 10 গ্রাম ভরের একটা পাথর ঝুলিয়ে দাও, তার দোলনকাল কত হবে? সো 1 মিটার লম্বা একটি সুতা দিয়ে 10 গ্রাম ভরের, এটার ম্যাস হচ্ছে 10 গ্রাম, এটাকে ঝুলাই দিতে বলতেছে। এটা দোলনকাল কত? তার মানে পেন্ডুলামের ফর্মুলাটা হবে দোলনকাল হচ্ছে টুয়াইস বাই রুট ওভার, এখানে দেখো 1 মিটার লম্বা একটা সুতা দেওয়া আছে, হ্যাঁ, যে পাথরের ব্যাসার্ধ দেওয়া হবে। তার মানে এই 1 মিটারটা হচ্ছে এখানে যে পেন্ডুলামটা তৈরি হবে এটার কার্যকর দৈর্ঘ্য। আর এটার নিচে জানি কি লাগে? ম্যাস লাগে না, আমাদের লাগে জি এখানে। তাহলে 2 স্পাই রুট ওভার, এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে 1, জি এর ভ্যালু হচ্ছে 9.8। এটা জাস্ট ক্যালকুলেটরে চাপ দিবা, এটার ভ্যালু বসাবা 3.1416। তাইলেই তুমি এখান থেকে টি এর ভ্যালুটা পাওয়া যাবা। টি এর ভ্যালু তুমি কত পাবা? এই যে 2 সেকেন্ড পাবা, 2 সেকেন্ড। যেই সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড, তাই সেকেন্ড দোলক বলে। কেন সেকেন্ড দোলক বলে? কারণ তার এই যে টোটাল পথটা কভার করতে তার টাইম লাগে 2 সেকেন্ড, আর একটা অর্ধ স্পন্দন কমপ্লিট করতে তার টাইম লাগে 1 সেকেন্ড, একটা পালস কমপ্লিট করতে। এই জন্য তাকে সেকেন্ড দোলক বলে। ওকে, তো এটা রিলেটেড বাকি জিনিসপত্রগুলো একটু কাইন্ডলি তুমি রিডিং দিয়ে ফেলো এখনই, পজ করে করে, পরের জন্য ফেলে রেখো না। মূল বইটা যদি আমি তোমাকে মূল বইয়ের সবগুলো জিনিসই বুঝাই দিছি এই টপিকের আন্ডারে, এবার যদি মূল বইটা রিডিং না দাও তাহলে কিন্তু তুমি ঝামেলায় পড়ে যাবে। সো এখানে একটা স্প্রিংয়ের গতিকে এক্সপ্লেন করা হয়েছে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে একটা স্প্রিং যখন স্পন্দনে থাকে, যেটা এভাবে কাঁপতেছে, এখানে তার ভ্যালোসিটি ম্যাক্স হয়, এখানে ভ্যালোসিটি শূন্য হয়ে যায়, এখানে ভ্যালোসিটি শূন্য হয়ে যায়, কারণ থেমে যাচ্ছে, দেন আবার ব্যাক আসতেছে। এই ব্যাপারটা এখানে বোঝানো হয়েছে। ওকে, সো এগুলো আমি সবই এক্সপ্লেন করছি, তুমি জাস্ট এগুলো এখন পড়লে তুমি আরো ব্যাটার কারেক্ট করতে পারবা। আমরা এবার পরের টপিকে চলে যাব, তরঙ্গে।